Hello students, welcome back to another video tutorial from Deepak's classes, and in this particular video আমরা যেটা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে মানব পৌষ্টিক তন্ত্র। মানব পৌষ্টিক তন্ত্রের বিভিন্ন রকমের অঙ্গ সমূহ এবং বিভিন্ন রকমের যে গ্রন্থিগুলো মানব পৌষ্টিক তন্ত্রে অংশগ্রহণ করে থাকে খাদ্য পরিপাকের সময়, সেই সমস্ত কিছু সম্পর্কে তোমরা জানতে পারবে ভিডিওটি শেষ হলে। সেজন্য ভিডিওটিকে তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো এবং আমার চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আরো নতুন এরকম ভিডিওস পাওয়ার জন্য। তো চলো আর দেরি না করে শুরু করি সরাসরি মানব পৌষ্টিক তন্ত্রের বিভিন্ন অঙ্গ এবং মানব পৌষ্টিক তন্ত্রের বিভিন্ন যে গ্রন্থিগুলি অংশগ্রহণ করে থাকে খাদ্য পরিপাক কালে তাদের একটি সম্পূর্ণ বৈজ্ঞানিক ধারণা। দেখো, প্রথমেই হচ্ছে আমাদের মনে রাখতে হবে এই মানব পৌষ্টিক তন্ত্রকে দুটো ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় পৌষ্টিক নালী, আরেকটাকে বলা হয় পৌষ্টিক গ্রন্থি। আমি তোমাদের জন্য বোর্ডে হচ্ছে এই ক্লাসিফিকেশনটা করছি, তাহলে তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। তাহলে দেখো, মানব পৌষ্টিক তন্ত্রকে আমরা এখানে দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পৌষ্টিক নালী আর একটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক নালী আর সেকেন্ডে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি, মানে ডাইজেস্টিভ গ্ল্যান্ড। ঠিক আছে, পৌষ্টিক তন্ত্রের ইংলিশ ওয়ার্ডটাও তোমরা মনে রাখবে, ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে দুটো পার্ট, একটা পৌষ্টিক নালী আর একটা পৌষ্টিক গ্রন্থি। এবার এই পৌষ্টিক নালীর মধ্যে আবার অনেকগুলো হচ্ছে অংশ পড়ে। কি কি? প্রথমেই পড়বে মুখবিবর, তারপর পড়বে হচ্ছে গলবিল, তারপর পড়বে গ্রাসনালী, তারপর পড়বে পাকস্থলী, তারপর ক্ষুদ্রান্ত, আর সব শেষে যেটা পড়বে বৃহদন্ত। এবার এই পাকস্থলী এই পরে যে দুটো অংশ আছে মানে ক্ষুদ্রান্ত ও বৃহদন্ত, এগুলোকেও কিন্তু ফার্দার সাবডিভিশন করা যায়। ক্ষুদ্রান্তের তিনটি অংশের নাম ডুওডিনাম, জেজুনাম আর ইলিয়াম। আর একই রকম ভাবে বৃহদন্তের তিনটি অংশ আছে সিকাম, কোলন আর একটা হচ্ছে মলাশয়। তো এইগুলো হচ্ছে পরে আমরা যখন হচ্ছে এই পোর্শনগুলো হচ্ছে পড়বো সেইগুলো হচ্ছে সম্পর্কে আমরা ডিটেলে পড়বো। তো এখন হচ্ছে আমরা একটা ব্রড একটা ক্লাসিফাই করলাম তোমাদের হচ্ছে বোঝার জন্য। তো প্রথমে আমরা হচ্ছে যেটা দিয়ে শুরু করব, আর পৌষ্টিক গ্রন্থির মধ্যে কোন কোন গ্রন্থি পড়বে? পৌষ্টিক গ্রন্থির মধ্যে পড়বে হচ্ছে যকৃৎ। প্রথমে হচ্ছে আমাদের মুখবিবরে যেটা আছে সেটা লিখি আগে, লালাগ্রন্থি। লালাগ্রন্থির পরে পড়বে হচ্ছে পাকস্থলীর মধ্যে আছে মানে পাচক গ্রন্থি বা পাক গ্রন্থি বলা হয়। তারপর যকৃৎ, অগ্নাশয় এবং আন্ত্রিক গ্রন্থি। আন্ত্রিক গ্রন্থি। তাহলে দেখো এই হচ্ছে টোটাল পাঁচটা। একটা লালা গ্রন্থি, একটা দেখলাম হচ্ছে পাক গ্রন্থি, তারপর দেখলাম হচ্ছে যকৃৎ। যকৃৎ সবচেয়ে বড় গ্রন্থি আমাদের দেহের মধ্যে, পরিপাকে সাহায্য করে। তারপর দেখছি অগ্নাশয়, তারপর হচ্ছে আন্ত্রিক গ্রন্থি যেটা ক্ষুদ্রান্তের গায়ে বর্তমান থাকে। এগুলো হচ্ছে আমরা যখন পরপর হচ্ছে স্টেপ ওয়াইজ পড়বো তখন হচ্ছে আমরা ডিটেলে পড়বো। তো এবার আমরা শুরু করবো প্রথমেই মুখবিবরের স্ট্রাকচার দিয়ে। দেখো, মুখবিবরের মধ্যে তিনটি গঠন হচ্ছে আমরা প্রথমেই পড়বো, যেটি খুব গুরুত্বপূর্ণ। প্রথমেই যেটা আমাদের পড়তে হবে, 1 নম্বর তালু, 2 নম্বর পড়বো হচ্ছে জিহ্বা বা জিভ, আর 3 নম্বর যেটা পড়বো সেটা হচ্ছে দন্ত। এই তিনটে টপিক কিন্তু মুখবিবরের মধ্যে পড়বে। তাহলে হচ্ছে আমরা শুরু করছি মুখবিবর থেকে। দেখো, তালু মানে হচ্ছে আমাদের মুখের যে ভিতরে ওপরের অংশটি, মানে মুখের ওপরের যে চোয়াল, ওপরের যে অংশটি, সেটিকে বলা হয় তালু। এই তালুর দুটি অংশ আছে। সামনের অংশটা তালুর হচ্ছে বেশি শক্ত, সেজন্য এটাকে বলা হয় হার্ড প্যালেট। তালুর অপর নাম, ইংলিশ নামটা হচ্ছে প্যালেট। আর এই তালুর পিছনের দিকের অংশটা, গলার দিকের অংশটা উপরে, সেটা হচ্ছে ক্রমশ নরম হয়, সেজন্য এটাকে বলা হয় সফট প্যালেট।
এই হার্ড প্যালেটের পরে সফট প্যালেট এবং সফট প্যালেটের পরেও একটি মাংসল অংশ কিন্তু উপর থেকে ঝুলতে দেখতে পাওয়া যায়, যেটাকে আমরা কমন ভাষায় আলজিভ বলে থাকি, কিন্তু এটাকেই বিজ্ঞানের ভাষায় এর নাম হলো ওভুলা। তাহলে আমরা এখানে প্রথমেই দেখছি মুখবিবরের মধ্যে আমরা মুখবিবরের স্ট্রাকচার পড়ছি। মুখবিবরের মধ্যে প্রথমেই আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে প্যালেট। প্যালেটের বাংলা হচ্ছে তালু। এই তালু এবার দু প্রকারের হয়। সামনের অংশটাকে বলা হয় হার্ড বা শক্ত প্যালেট, হার্ড প্যালেট, আর পিছনের অংশটা ক্রমশ নরম হয়, সেটাকে বলা হয় সফট প্যালেট। আর সফট প্যালেটের পিছনে একটা মাংসল অংশ থাকে, সেই মাংসল অংশটার নাম তোমাদের মনে রাখতে হবে, সেটাকে বলা হয় হচ্ছে উভুলা। আমি বানানটা লিখে দিচ্ছি, উভুলা। এটা হচ্ছে সফট প্যালেটের পিছনে একটি ঝুলন্ত মাংসল অংশ, যেটাকে আমরা কমন ভাষায় বলে থাকি আলজি। এবার মুখবিবরের মধ্যে সেকেন্ড পার্ট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি জিভ বা হচ্ছে জিহ্বা। তাহলে এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে জিভ। জিহ্বাকে বলা হয় হচ্ছে আমাদের কি না স্বাদেন্দ্রিয়, মানে আমরা যে কোনো খাবারের স্বাদ গ্রহণ করে থাকি এই জিভের মধ্যে উপস্থিত স্বাদ কোরকের সাহায্যে। জিভের মধ্যে অসংখ্য প্রায় কয়েক লক্ষ লক্ষ কোটি কোটি স্বাদ কোরক বর্তমান আছে, যেই স্বাদ কোরকগুলি আমাদের গৃহীত যে খাদ্য সেই খাদ্যটি কি প্রকারের বা সেই খাদ্যের হচ্ছে কি স্বাদ সেটা বুঝতে হচ্ছে সাহায্য করে। এবার অবশ্যই তোমরা আমার স্ক্রিনের মধ্যে হচ্ছে জিভের স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ। যদি এবার সেখানে দেখতে পাও জিভের একদম সামনের দিকে মিষ্টির স্বাদকোরক বর্তমান থাকে, জিভের সাইডের দিকে হচ্ছে অম্ল এবং নোনতা স্বাদ বর্তমান থাকে, এবং জিভের একদম পিছনের দিকে তিক্ত বা হচ্ছে তেঁতো স্বাদ বর্তমান থাকে। এবার এই জিভটি একটা বিশেষ অংশ দিয়ে হচ্ছে ভাঁজ করা থাকে, বা বিশেষ অংশের সাথে দেখবে জিভের মাঝখানটা একদম নিচের দিকে একটা বিশেষ হচ্ছে একটা আবরণী বা হচ্ছে পেশি দেখতে পাওয়া যায়। সেই পেশিটির নাম তোমাদের মনে রাখতে হবে, তার নাম হচ্ছে লিঙ্গুয়াল ফ্রেনুলাম। লিঙ্গুয়াল ফ্রেনুলাম। এই হচ্ছে লিঙ্গুয়াল ফ্রেনুলাম নামক এক প্রকার হচ্ছে পেশি দিয়ে আমাদের জিহ্বাটি না যুক্ত থাকে আমাদের মুখবিবরের সঙ্গে। এবার জিহ্বার হচ্ছে কাজ কি? জিহ্বার এক নম্বর কাজ খাদ্যবস্তুকে আমাদের মুখবিবরে যে লালা খরিত হয় সেটির সঙ্গে সম্পূর্ণরূপে মিশ্রিত করা। দু নম্বর কাজ খাদ্যের মধ্যে উপস্থিত যে স্বাদ সেটা গ্রহণে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ জিহ্বার মধ্যে উপস্থিত থাকে স্বাদকোরক, যার সাহায্যে আমরা খাদ্যবস্তুগুলোর স্বাদ গ্রহণ করতে পারি। এবং সবশেষে হচ্ছে জিভ হচ্ছে খাদ্যবস্তুকে ভাঙতে সাহায্য করে। আমরা জানি আমাদের খাদ্যবস্তুকে চূর্ণ বিচূর্ণ করতে হেল্প করে আমাদের দন্ত, কিন্তু দন্ত ছাড়াও জিহ্বা এবং তালু সাহায্য করে খাদ্যবস্তুকে আরো বেশি পরিমাণে নরম করতে এবং খাদ্যবস্তুগুলোকে আরো ছোট ছোট কণায় পরিণত করতে। এরপর হচ্ছে আমরা দেখবো যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের হচ্ছে মুখবিবরে পরীক্ষার জন্য, দন্ত। আমাদের টোটাল হচ্ছে 32টি দাঁত বর্তমান থাকে অ্যাডাল্টহুডে, মানে হচ্ছে একটি মানুষ যখন প্রাপ্তবয়স্ক হয় 18 বছর পূর্ণ হয় তখন তার উপরের চোয়াল এবং নিচের চোয়াল মিলিয়ে টোটাল 32টি দাঁত বর্তমান থাকে। এবার এখানে কয়েকটা সংজ্ঞা তোমাদেরকে পড়তে হবে। এক নম্বর সংজ্ঞা যেটা পড়তে হবে সেটা হচ্ছে হেটেরোডন্ট। হেটেরোডন্ট। দু নম্বর সংজ্ঞা যেটা পড়তে হবে সেটা থেকোডন্ট। আর তিন নম্বর সংজ্ঞা যেটা পড়তে হবে ডাইফিওডন্ট। ডাইফিওডন্ট। এবার এই মানুষের দন্তকে তিনটেই বলা হয়। কেন বলা হয়? প্রথমে আমরা পড়ছি হেটেরোডন্ট আমরা হচ্ছে কেন বলি, কোশ্চেনটা আসবে মানুষের দন্তকে হেটেরোডন্ট বলা হয় কেন। তার আগে আমাদেরকে জানতে হবে মানুষের কত রকমের দাঁত বর্তমান থাকে। মানুষের টোটাল 4 রকমের দাঁত বর্তমান থাকে।
চারটি দাঁতের প্রকৃতি বা হচ্ছে নাম কিরূপ না, প্রথম যে দাঁতটি সেটি হচ্ছে ইনসিজার, 2 নম্বর বা দ্বিতীয় প্রকৃতির দাঁতটি হলো ক্যানাইন, 3 নম্বর প্রকৃতির দাঁত হলো হচ্ছে প্রিমোলার, আর 4 নম্বর প্রকৃতির দাঁত হলো হচ্ছে মোলার। তাহলে এই প্রথমের দাঁতটি যেটা বললাম ইনসিজার, এটাকে আই অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। তারপর ক্যানাইন, এটাকে সি অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। তারপর প্রিমোলার, এটাকে ক্যাপিটাল পিএম দিয়ে প্রকাশ করা হয়। আর মোলার, এটাকে শুধু ক্যাপিটাল এম দিয়ে হচ্ছে প্রকাশ করা হয়। যে সমস্ত মনে রাখবে মাংসাশী প্রাণীরা হয় বা যে সমস্ত কার্নিভোরাস, সিংহ, তারপর কুকুর বা হচ্ছে নেকড়ে, যে কোনো মাংসাশী প্রাণীদের ক্যানাইন দাঁতটা কিন্তু তীক্ষ্ণ হয়। আমাদের ক্যানাইন দাঁতটা যেটা হচ্ছে কোনো কিছু ছিঁড়তে কাজে লাগে, আর ইনসিজার দাঁতটা হচ্ছে কাটতে হচ্ছে কাজে লাগে। আমাদের সামনে যে দাঁতটা আমরা দেখতে পাচ্ছি সেটা ইনসিজার, তার পাশে যে দাঁতটা সেটা হচ্ছে ক্যানাইন, তার পাশে প্রিমোলার, আর একদম শেষের দিকে হচ্ছে মোলার। এবার তোমাদের পরীক্ষায় দন্ত সংকেত লিখতে দেয়। এই দন্ত সংকেতটা আমরা যখন লিখি তখন হচ্ছে আমাদের মুখবিবরের একটা পাশের দন্ত সংকেত লিখি। মানে সাপোজ মনে করো আমরা হচ্ছে কি দ্বিপার্শ্বীয় প্রতিসম, মানে আমাদের মুখের এই দিকে যতগুলো দাঁত থাকবে মুখের এই দিকেও ঠিক ততগুলোই দাঁত থাকবে। আমরা হচ্ছে পরীক্ষার সময় বা হচ্ছে নিয়ম দন্ত সংকেত লেখা হয় যে কোনো হচ্ছে এক সাইডে, মানে এক সাইডের উপরের চোয়াল নিচের চোয়াল, তারপরে হচ্ছে ওপরের চোয়াল নিচের চোয়ালের সংখ্যা। মানে যখন আমরা দন্ত সংকেত লিখি মুখের একটা সাইডের উপরের এবং নিচের দন্তের সংখ্যা। কিভাবে লেখা হয় অবশ্যই খাতায় লিখবে তোমরা। আই 2/2, সি 1/1, পিএম 2/2, এম 3/3। মানে ইনসিজার থাকে উপরে দুটো নিচে দুটো, মানে একটা সাইডে, ক্যানাইন উপরে একটা নিচে একটা, প্রিমোলার উপরে দুটো নিচে দুটো, আর মোলার উপরে তিনটে নিচে তিনটে। এর মধ্যে শেষ যে মোলার সেই দাঁতটিকে বলা হয় আক্কেল দাঁত, বা ইংলিশে বলা হয় উইজডম টিথ। এই আক্কেল দাঁতটি হচ্ছে পরিণত অবস্থায় নির্গত হয় এবং তখন হচ্ছে খুব ব্যথা হয়। তাহলে দেখো এইখানে দেখো 16টি হচ্ছে দাঁত আছে টোটাল। দেখো গুনে 2 2 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এটা একটা সাইডে 16টা আছে, ওপর নিচ মিলিয়ে 16টা। তাহলে এই সাইডেও হচ্ছে 16টাই থাকবে, যাদের টোটাল দাঁতের সংখ্যা হলো হচ্ছে 32টা। আমরা দন্ত সংকেত লিখি মুখের একটা সাইডে। এবার প্রথম যে কোশ্চেনটা বলছিলাম মানুষের দন্তকে হেটেরোডন্ট বলা হয় কেন, তার কারণ হচ্ছে মানুষের এই 4 প্রকারের দাঁত বর্তমান থাকে। কিছু কিছু জীব আছে যাদের এক প্রকারেরই শুধুমাত্র দাঁত বর্তমান থাকে, কিন্তু মানব হচ্ছে তাদের মধ্যে পড়ে না। মানুষের 4টি ভিন্ন প্রকৃতির দাঁত বর্তমান থাকায় মানুষকে হেটেরোডন্ট বলা হয়। এরপরে দেখো লেখা আছে থেকোডন্ট। মানুষের দাঁতকে থেকোডন্ট বলা হয় কেন না, মানুষের দন্তগুলি আমাদের যে চোয়াল তার মধ্যে প্রথিত থাকে বা গাঁথা থাকে, সেই জন্য মানুষের দন্তকে বলা হয় থেকোডন্ট, যেহেতু চোয়ালের মধ্যে বা মাড়ির মধ্যে এগুলো প্রথিত বা গাঁথা আছে। আর এরপর দেখো ডাইফিওডন্ট। মানবের জীবন দশায় দুবার দাঁত ওঠে, একবার হচ্ছে দুধে দাঁত, একবার সেই দুধে দাঁতগুলি হচ্ছে 7 বছর কি 8 বছর বয়সে সম্পূর্ণরূপে পড়ে গিয়ে তারপর যে দাঁতটি ওঠে সেটি পার্মানেন্ট টিথ। এই মানুষের জীবন দশায় দুবার দাঁতের উৎপত্তি হয় বলে মানব দেহকে বলা হয় বা মানবের দাঁতকে বলা হয় ডাইফিওডন্ট। মনে রাখবে দুধে দাঁতের সংখ্যা কিন্তু হয় 20টি, আর পার্মানেন্ট দন্তের সংখ্যা হয় কিন্তু হচ্ছে 32টি। তাহলে এই গেল মুখবিবরের সম্পূর্ণ গঠন, প্যালেট, জিহ্বা, দন্ত। এরপরে হচ্ছে আমরা যেটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে গলবিল। গলবিল কি না, গলবিল হচ্ছে একটা কানেক্টর। কার কানেক্টর না, গলবিল হচ্ছে আমাদের এই মুখবিবরের সাথে যে গ্রাসনালী বা খাদ্যনালী তাকে হচ্ছে যুক্ত করে। এই গলবিলের আবার 3টে অংশ পড়ে, একটাকে বলে নাসা গলবিল, একটাকে বলে মুখ গলবিল, আর একটাকে বলে ষড় গলবিল। দেখো তাহলে আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে গলবিল। এই গলবিলের 3টে অংশ, একটা নাসা গলবিল, একটা দেখলাম মুখ গলবিল, আর সবশেষে আমরা যেটা দেখছি ষড় গলবিল।
নাসা গলবিলটা বুঝতেই পারছো আমাদের হচ্ছে নাসা গহ্বরের সঙ্গে যুক্ত থাকবে এবং এটি কি করবে না আমাদের নাসারন্ধ্রকে মুখগহ্বরের সঙ্গে সংযুক্ত করছে, সেটা নাসা গলবিল। মুখগলবিল কি না এই গলবিলটি হচ্ছে আমাদের মুখবিবরকে গ্রাসনালীর সঙ্গে যুক্ত করছে। তাহলে আমি এগুলো লিখছি, তাহলে এটা হচ্ছে নাসা গহ্বরকে মুখবিবরের সঙ্গে সংযুক্ত করছে, মুখগলবিলটা মুখবিবরকে গ্রাসনালীর সঙ্গে সংযুক্ত করছে, আর স্বরগলবিলটা মুখবিবরকে শ্বাসনালী বা ট্রাকিয়া, শ্বাসনালী বা হচ্ছে বায়ুনালী যেটার সাহায্যে হাওয়া ফুসফুসের মধ্যে হচ্ছে যায় তার সঙ্গে সংযুক্ত করছে। এবার দেখবে কখনো কখনো হচ্ছে আমাদের যদি হচ্ছে কানের মধ্যে যে ড্রপ গুলো হচ্ছে দেওয়া হয় ইয়ার ড্রপ, সেই কানের মধ্যে ওষুধ অনেক সময় দেওয়া হলে সেটা হচ্ছে কি না আমাদের হচ্ছে গলার মধ্যে চলে আসে বা সেটাকে আমরা হচ্ছে তেঁতো হচ্ছে বুঝতে পারি। নাকের মধ্যে ড্রপ দেওয়া হলে কেন গলার মধ্যে চলে আসে বুঝতেই পারছো যে হচ্ছে নাকের থেকে সেই ড্রপটা নাসা গলবিলের মাধ্যমে মুখগহ্বরে চলে আসে, ফলে আমরা সেটাকে হচ্ছে তেঁতো ফিল করি। তাহলে কানের মাধ্যমে কি করে আসে না কানের সাথেও একটি গলবিল এই তিনটির মধ্যে যুক্ত থাকে মুখবিবরের সঙ্গে। কোন গলবিলটা কানের সঙ্গে যুক্ত থাকে? এইটা। এই নাসা গলবিলটা মধ্যকর্ণের সঙ্গে, এটা মনে রাখবে, মধ্যকর্ণের সঙ্গে ইউস্টেশিয়ান টিউব, ইউস্টেশিয়ান টিউব নামক এক প্রকারের নালী দ্বারা মধ্যকর্ণের সঙ্গে যুক্ত থাকে। ফলে কানের মধ্যে ইয়ার ড্রপের পরিমাণ যদি বেশি হয়ে যায় সেটি কিন্তু আমাদের গলায় চলে আসে এবং সেটাকে আমরা তেতো হিসাবে ফিল করতে পারি। তাহলে এই গেল হচ্ছে গলবিলের তিনটি প্রকারভেদ এবং হচ্ছে তিনটি কাজ। এরপরে আমরা দেখবো হচ্ছে গ্রাসনালী। গ্রাসনালী হচ্ছে কি? গ্রাসনালী হচ্ছে কি টিউবের মতো হচ্ছে গঠন, যেটি কোথায় বর্তমান থাকে? যেটি বর্তমান থাকে আমাদের যে শ্বাসনালী বা ট্রাকিয়া তার পিছনের দিকে। মানে যদি এই দুটো পেন হয়, সামনেরটা হবে হচ্ছে শ্বাসনালী আর এর পিছনে যেটা থাকবে সেটা হচ্ছে খাদ্যনালী বা গ্রাসনালী। এটি খুবই নরম হয় প্রকৃতির এবং এই গ্রাসনালীরও কিন্তু তিনটি অংশ হয়। প্রথমের দিকের যে অংশটা যেটা এখানটা আছে সেটাকে বলা হয় সার্ভাইকাল অংশ, সার্ভাইকাল মানে ঘাড় পোর্শনের মধ্যে পড়ছে। তারপর গ্রাসনালীটি হচ্ছে যেই অংশটা হচ্ছে বুকের মধ্যে পড়বে সেটাকে বলা হয় হচ্ছে থোরাসিক অংশ বা বক্ষখণ্ডক। আর সবশেষে যে অংশটি হচ্ছে পেটের হচ্ছে মধ্যে পড়বে সেটাকে বলা হবে অ্যাবডোমিনাল খণ্ড। তাহলে দেখো গ্রাসনালীর হচ্ছে তিনটি অংশ আমরা দেখতে পাচ্ছি, আর গ্রাসনালীটি দৈর্ঘ্যে মোটামুটি 10 থেকে 12 ইঞ্চির মতো হয়। একজন পরিণত বয়স্ক মানুষের, সেটা হচ্ছে মেল হোক কি ফিমেল হোক, পরিণত বয়স্ক মানুষের গ্রাসনালীর দৈর্ঘ্যে 10 থেকে 12 ইঞ্চি হয়, যার তিনটি হচ্ছে অংশ, একটা সার্ভাইকাল খণ্ড, একটা থোরাসিক খণ্ড আর একটা অ্যাবডোমিনাল খণ্ড। সার্ভাইকাল খণ্ডটা হচ্ছে সবচেয়ে উপরে থাকবে গ্রীবা অঞ্চলে, তারপরে হচ্ছে আমরা দেখলাম থোরাসিক অংশ যেটা হচ্ছে বক্ষ গহ্বরে থাকবে হৃৎপিণ্ডের ও শ্বাসনালীর পিছনে, আর সবশেষে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে অ্যাবডোমিনাল বা উদর খণ্ড যেটা হচ্ছে আমাদের উদরে বর্তমান থাকবে এবং এটি কার সঙ্গে সংযুক্ত হবে না এটি সংযুক্ত হবে পাকস্থলীর সঙ্গে। এবার আমরা যেটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে পাকস্থলী। মানে পরপর কিন্তু আমরা আস্তে আস্তে এগোচ্ছি। মুখবিবর, গলবিল, ঠিক জাংশন এখানটা, গলবিলের পরে হচ্ছে আমরা গ্রাসনালী পড়লাম, গ্রাসনালীর পরে খাবার যার মধ্যে প্রবেশ করে সেটি হচ্ছে পাকস্থলী। দেখো পাকস্থলীর গঠনটা দেখতে অনেকটা যে আকৃতির মতো, তাহলে পাকস্থলীটা দেখতে হবে হচ্ছে এইরকম। দেখো এইখানে পাকস্থলীর যে এই অংশটা আছে এটা কার সঙ্গে যুক্ত? এটা হচ্ছে গ্রাসনালী। গ্রাসনালীর কোন অংশের সঙ্গে? উদর খণ্ড। এবার এই পাকস্থলীর টোটাল অংশটাকে চারটে ভাগে হচ্ছে ভাগ করা যায়। পাকস্থলীর একদম প্রথমের দিকের যে অংশ এই পোরশনটা এটাকে বলা হয় কার্ডিয়াক বা হৃদ পাকস্থলী।
কেন হৃদ পাকস্থলী? কারণ পাকস্থলীর এই অংশটা হচ্ছে কার কাছাকাছি থাকে? হৃৎপিণ্ডের কাছাকাছি বর্তমান থাকে বলে পাকস্থলীর এই অংশটাকে বলা হয় হৃদ পাকস্থলী, মানে যেই জায়গাটা শুধুমাত্র গ্রাসনালীর সঙ্গে সংযুক্ত হচ্ছে সেটাকে বলা হবে হচ্ছে হৃদ পাকস্থলী। এরপর হচ্ছে দেখো, এই পাকস্থলীর উপরের যে জায়গাটা, এই যে কার্ভ মতো জায়গা, এটাকে বলা হয় ফান্ডাস, যেখানটা ইউ মতো হচ্ছে একটা শেপ হয়েছে। এই জায়গাটায় পাকস্থলীটি সাধারণত হচ্ছে বায়ুপূর্ণ স্থান বর্তমান থাকে, এখানে কিন্তু কখনোই খাবার সম্পূর্ণরূপে অতটা উপরে ভরতে ভরতে পৌঁছাতে পারে না, তো এটি সাধারণত বায়ুপূর্ণ অবস্থায় থাকে। এরপর পাকস্থলীর যে বাকি অংশটা, মানে এই যে পুরো অংশটা, এটাকে বলা হয় দেহ বা বডি। আর এই অংশটাই কিন্তু পাকস্থলীর সবচেয়ে বড় অংশ, যেই অঞ্চলে কিন্তু খাদ্যবস্তুগুলি পরিপাক হয়ে থাকে। আর পাকস্থলীর একদম শেষ যে অংশটা, মানে এই জায়গাটা, এটাকে বলা হয় পাইলোরিক অঞ্চল। আর এর সঙ্গে এটা কি যুক্ত থাকবে? এর সঙ্গে যুক্ত থাকবে ক্ষুদ্রান্ত, মানে খাবার পাকস্থলীর পর ক্ষুদ্রান্তে প্রবেশ করে। ক্ষুদ্রান্তের কোন অংশের সঙ্গে? ক্ষুদ্রান্তের ডুওডিনামে হচ্ছে প্রবেশ করবে। এবার এখানে দুটো স্ফিংটারের নাম মনে রাখতে হবে তোমাদের। স্ফিংটার মানে হচ্ছে দরজা, মানে একটা হচ্ছে কম্পার্টমেন্ট থেকে, একটা খণ্ড থেকে আরেকটা খণ্ডতে হচ্ছে যেতে গেলে এখানে একটা দরজার সম্মুখীন হতে হয়, মানে একটা ঘর থেকে আরেকটা ঘরে যেতে গেলে যেরকম একটা দরজা পড়ে, মানে যেটা বাধা দেয়, সেরকম হচ্ছে এখানে দুটো স্ফিংটারের কথা পড়তে হবে। একটা স্ফিংটার বর্তমান থাকে এই জায়গায়, মানে গ্রাসনালী যেখানে হচ্ছে পাকস্থলীর সঙ্গে যুক্ত হচ্ছে, আর একটা স্ফিংটার বর্তমান থাকে যেখানে পাকস্থলীটা ক্ষুদ্রান্তের সঙ্গে যুক্ত হচ্ছে। এই যে স্ফিংটারটা আছে এটাকে বলা হয় কার্ডিয়াক স্ফিংটার। আর নিচে যে স্ফিংটারটা আছে সেটাকে বলা হয় পাইলোরিক স্ফিংটার। তাহলে এই গেল পাকস্থলীর গঠন। দেখো পাকস্থলী তাহলে গঠনে হচ্ছে আমরা কি দেখলাম? পাকস্থলীটি একটি জে আকৃতির গঠনের ন্যায় হয়। এই জে আকৃতির গঠনের ন্যায় পাকস্থলীর উপরের অংশটা যেখানটা গ্রাসনালীর সঙ্গে যুক্ত থাকে সেই অংশটাকে বলা হয় হৃদ পাকস্থলী। আর এই হৃদ পাকস্থলী অঞ্চলে যেই স্ফিংটারটি বর্তমান থাকে তাকে বলা হয় কার্ডিয়াক স্ফিংটার। এই হৃদ পাকস্থলীর পরে পাকস্থলীর যে উপরের অংশটা, যেটা সাধারণত বায়ুপূর্ণ অবস্থায় থাকে, তাকে বলা হয় ফান্ডাস। এবং তারপরে পাকস্থলীর সবচেয়ে বৃহৎ অংশ, যেটা হচ্ছে পাকস্থলীর দেহ বা বডি বলা হয়, যেটি খাদ্যবস্তু দ্বারা পরিপূর্ণ থাকে। এবং পাকস্থলীর একদম নিচে যে ইউ এর আকৃতির মতো অংশ, যেটি ক্ষুদ্রান্তের ডুওডিনামের সঙ্গে যুক্ত থাকবে, সেটিকে বলা হয় পাইলোরিক অঞ্চল। আর এই পাইলোরিক অঞ্চলে যেই স্ফিংটারটি বর্তমান থাকে, যেই স্ফিংটারটি কার সঙ্গে কাকে সংযুক্ত করে না, পাকস্থলীকে সংযুক্ত করে হচ্ছে ক্ষুদ্রান্তের ডুওডিনামের সঙ্গে, এই স্ফিংটারটাকে বলা হয় পাইলোরিক স্ফিংটার। তাহলে এই গেল পাকস্থলীর গঠন। পরীক্ষায় তোমাদের কোশ্চেন আসতে পারে পাকস্থলীর গঠন চিত্র সহ বর্ণনা করো। এবার আমরা যেটা করব, পাকস্থলীর হচ্ছে কাজ। খুব খুব ইম্পর্টেন্ট পাকস্থলীর কাজ তোমাদের পরীক্ষার জন্য। আমি পয়েন্ট ওয়াইজ করে তোমাদেরকে হচ্ছে বোঝাচ্ছি। দেখো পাকস্থলী হচ্ছে, মনে রাখবে, প্রথম অংশ যেখানে খাদ্যবস্তুরা কিন্তু আমাদের গ্রহণের পরে সঞ্চিত হয় এবং অনেকটা সময় কিন্তু এই অঙ্গের মধ্যে অতিবাহিত করে। প্রথমেই আমরা হচ্ছে পাকস্থলীর কাজের মধ্যে পড়ব যে পাচক রসের কাজ। পাকস্থলীর কাজের মানে হচ্ছে পাকস্থলীতে যেই রসটা ক্ষরিত হয়, পাকস্থলীর গা থেকে এক প্রকারের রস ক্ষরিত হয়, সেই রসটাকে বলা হয় না পাচক রস বা পাক রস, বা এটাকে ইংলিশে বলা হয় গ্যাস্ট্রিক জুস। তো তোমাকে যদি বলে পাকস্থলীর কাজ বর্ণনা করতে, তাহলে তুমি কিন্তু এই গ্যাস্ট্রিক জুস বা পাক রসের কাজ বর্ণনা করছো। তাহলে এখানে আমরা লিখছি গ্যাস্ট্রিক জুস, বা এটাকে বাংলায় বলা হয় পাচক রস। এই গ্যাস্ট্রিক জুসের মধ্যে প্রথমেই যেটা হচ্ছে আমরা পড়বো সেটা হচ্ছে HCl। এই পাচক রসের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অ্যাসিড বর্তমান থাকে, যার পিএইচ অনেক অনেক কম, প্রায় 2, মানে হচ্ছে এটি অত্যন্ত আম্লিক এবং অত্যন্ত তীব্র। এই HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই HCl এর দু রকমের কাজ আছে।
একটা হচ্ছে এই HCl টি বিভিন্ন রকমের যে উৎসেচক তাকে সক্রিয় করে। মেনলি কোন উৎসেচককে সক্রিয় করে? প্রোটিন ভঙ্গক উৎসেচক, নাম পেপসিনোজেন। এটা নিষ্ক্রিয় রূপ। এই পেপসিনোজেনকে এর সক্রিয় রূপ পেপসিনে রূপান্তরিত করে। তাহলে HCl এর একটা কাজ দেখলাম, পেপসিনোজেনকে রূপান্তরিত করে পেপসিনে। এটা ইনঅ্যাক্টিভ মানে হচ্ছে নিষ্ক্রিয় রূপ, আর এটা হচ্ছে অ্যাক্টিভ মানে হচ্ছে সক্রিয় রূপ। আর এই পেপসিনটা কার উপরে কাজ করবে? প্রোটিনের উপরে। প্রোটিন জাতীয় খাবারের উপরে কাজ করে, প্রোটিন জাতীয় খাবারটাকে পরিপাক করবে। সেকেন্ড HCl এর কাজ কি না, আমরা যে সমস্ত খাদ্যদ্রব্যগুলো গ্রহণ করে থাকি, সেটা জল হোক বা যে কোনো অন্য রকমের খাদ্যদ্রব্য, তার মধ্যে কয়েক লক্ষ লক্ষ মাইক্রো অর্গানিজম, অণুজীব বর্তমান থাকে, এবং এই অণুজীবগুলি কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেক ক্ষতিকারক। এই HCl কি করে না, HCl হচ্ছে অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট হিসেবে কাজ করে। অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট মানে সেই অণুজীবদের মেরে দেবে। তাহলে HCl এর আরেকটা কাজ আমরা দেখতে পাচ্ছি, অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট। এই HCl এর যে হচ্ছে তীব্র আম্লিক ধর্ম, এই তীব্র আম্লিকতার সাহায্যে HCl খাদ্যদ্রব্যের মধ্যে উপস্থিত যে সমস্ত ক্ষতিকারক অণুজীবগুলি আছে তাদের বেশিরভাগই কিন্তু মেরে দেয়, ফলে আমরা সুস্থ সবল জীবনযাপন করতে পারি। এরপর HCl এর কাজ কি? HCl এর মধ্যে HCl এর মধ্যে একটা হচ্ছে ফ্যাক্টর থাকে, তার নাম ইন্ট্রিনজিক ফ্যাক্টর। ইন্ট্রিনজিক, বাংলাতে তাই বলে ইন্ট্রিনজিক ফ্যাক্টর। এই ফ্যাক্টরটি আমাদের খাদ্যবস্তু থেকে ভিটামিন B12 শোষণে হচ্ছে সহায়তা করে। নেক্সট হচ্ছে এর মধ্যে উৎসেচক থাকে একটা বর্তমান, যেটা ফ্যাট জাতীয় খাদ্যবস্তুকে পরিপাক করে, নাম গ্যাস্ট্রিক লাইপেজ। তাহলে গ্যাস্ট্রিক লাইপেজ এটা কার উপরে কাজ করে? ফ্যাটের উপরে। পরীক্ষায় দিতে পারে পাক রসের মধ্যে বা পাচক রসের মধ্যে উপস্থিত ফ্যাট ভঙ্গকারী উৎসেচকের নাম হবে কি না, হবে হচ্ছে গ্যাস্ট্রিক লাইপেজ। আর যদি বলে প্রোটিন ভঙ্গকারী উৎসেচকের নাম কি, তাহলে কিন্তু হবে পেপসিন। এরপর হচ্ছে এই গেল হচ্ছে স্টমাকের বা পাকস্থলীর কয়েকটি উল্লেখযোগ্য ভূমিকা, যেটা হচ্ছে আমাদের খাদ্যবস্তু পরিপাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার হচ্ছে আর একটা কাজ আমাদেরকে জানতে হবে, পাকস্থলী থেকে হরমোন এক প্রকারে নির্গত হয়, তার নাম গ্যাস্ট্রিন। এটা মনে রাখবে, পরীক্ষায় দেয়। পাকস্থলী থেকে কোন হরমোন নির্গত হয় না, পাকস্থলী থেকে নির্গত হরমোনের নাম হলো গ্যাস্ট্রিন। এই গ্যাস্ট্রিনের কাজ কি? এই গ্যাস্ট্রিনটি পুনরায় পাকস্থলীর উপরেই কাজ করে পাকস্থলী থেকে এই যে HCl ক্ষরণ তার পরিমাণটাকে হচ্ছে বৃদ্ধি করে। তাহলে এই গেল পাকস্থলী। পাকস্থলীর পরে আমরা যেটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তের বলেছি তিনটি অংশ। প্রথম অংশটি হচ্ছে ডুওডিনাম, তারপরের অংশটি হচ্ছে জেজুনাম, এবং সবশেষ যে অংশটি বর্তমান থাকবে সেটি হচ্ছে ইলিয়াম। সম্পূর্ণ যদি হচ্ছে আমরা ডুওডিনাম থেকে ইলিয়াম পর্যন্ত দৈর্ঘ্যে মাপি, তাহলে এটি পূর্ণবয়স্ক একটি মানুষের প্রায় 10 ফুটের মতো হচ্ছে দাঁড়ায়। 10 ফুট মানে একটা ঘর যতটা লম্বা হয়, এত বড় একটা পাইপ বা এত বড় হচ্ছে একটা টিউব আমাদের কিন্তু উদর গহ্বরের মধ্যে পেঁচিয়ে বর্তমান থাকে। এটি হচ্ছে ক্ষুদ্রান্ত। তাহলে এতটা বড় দৈর্ঘ্যের দরকার কি পড়লো না, এতটা বড় দৈর্ঘ্যে এই দরকার পড়লো, যত বেশি দৈর্ঘ্য হবে তত আমাদের বডি হচ্ছে সময়টা বেশি পাবে ওই খাদ্যবস্তুর মধ্যে উপস্থিত যে নিউট্রিয়েন্টসগুলো, যে খাদ্য উপাদানগুলো, যে ভিটামিনগুলো, মিনারেলসগুলো, সেগুলোকে শোষণ করার। যদি দৈর্ঘ্য হচ্ছে কম পড়তো, তাহলে কিন্তু আমরা সমস্ত যে হচ্ছে খাদ্য উপাদানের মধ্যে উপস্থিত নিউট্রিয়েন্টসগুলো, প্রয়োজনীয় উপাদানগুলো, সেগুলোকে কিন্তু শোষণ করতে পারতাম না। তাহলে এখানে আমরা প্রথমেই করছি ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তের মধ্যে প্রথম যে অংশটা পাকস্থলীর সঙ্গে যুক্ত থাকে তার নাম ডুওডিনাম। ডুওডিনামের পরে হচ্ছে জেজুনাম, আর জেজুনামের পরে হচ্ছে ইলিয়াম।
ডুওডিনাম হচ্ছে 15 সেন্টিমিটার, 10 থেকে 15 সেন্টিমিটারের মতো হচ্ছে লম্বা হয়। এটা হচ্ছে 2.5 মিটারের মতো লম্বা হয়, আর এটা হচ্ছে 3.5 মিটারের মতো হচ্ছে লম্বা হয়। এটা কিছু পরিণত বয়সে হচ্ছে ধরে নেবে প্রায় 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটারের মতো হচ্ছে ডুওডিনাম লম্বা হয়। এবার এই ক্ষুদ্রান্তের মধ্যে হচ্ছে যে অন্তর্গাত্ত, মানে ক্ষুদ্রান্তের যে অন্তর একদম ভেতরের দিকের যে দেওয়ালটা, সেই ভেতরের দিকের দেওয়ালে কিন্তু অসংখ্য এরকম ভাঁজ দেখতে পাওয়া যায়। সেই ভাঁজগুলোকে বলা হয় হচ্ছে ভিলাই। তোমাদেরকে মনে রাখতে হবে ভিলাই কি না, ভিলাই হচ্ছে এই ক্ষুদ্রান্তের গহ্বরে বা ক্ষুদ্রান্তের অন্তঃপ্রাচীরে যে অসংখ্য আণুবীক্ষণিক ক্ষুদ্র ক্ষুদ্র আঙুলের ন্যায় প্রবর্ধক দেখতে পাওয়া যায়, সেই ক্ষুদ্র আঙুলের ন্যায় প্রবর্ধক গুলিকে বলা হয় ভিলাই। এর হচ্ছে কাজ কি না, যত এই আঙুলের মতো প্রবর্ধক হচ্ছে সৃষ্টি হবে ক্ষুদ্রান্তের মধ্যে, তত হচ্ছে এর সারফেস এরিয়া বাড়বে। সারফেস এরিয়া মানে হচ্ছে বহি এরিয়া, মানে হচ্ছে মানে বাইরে কতটা হচ্ছে জায়গা পাচ্ছ। তোমরা হচ্ছে সারফেস এরিয়াই লিখতে পারো পরীক্ষায়, যে যত সারফেস এরিয়া হচ্ছে বাড়বে তত হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত সুযোগ পাবে খাদ্যবস্তুটাতে উপস্থিত যে নিউট্রিয়েন্টস গুলো, যে হচ্ছে অত্যাবশ্যকীয় উপাদানগুলো, সেগুলোকে শোষণ করা। তাহলে তোমাদের জন্য আরেকবার আমি ভিলাইয়ের সংজ্ঞাটা বলে দিচ্ছি, যে ক্ষুদ্রান্তের অন্তঃগাত্রে বা অন্তঃগহ্বরে যে আঙুলের ন্যায় ক্ষুদ্র আণুবীক্ষণিক প্রবর্ধক দেখতে পাওয়া যায়, যেগুলির ফলে ক্ষুদ্রান্তের সারফেস এরিয়া অনেক বেড়ে যায়, ফলে এটি বেশি পরিমাণে যে অত্যাবশ্যকীয় উপাদানগুলি খাদ্যের মধ্যে বর্তমান আছে সেগুলিকে শোষণ করতে পারে। এই আণুবীক্ষণিক আঙুলের ন্যায় প্রবর্ধকগুলিকে বলা হয় ভিলাই। এবার ক্ষুদ্রান্তের পরে হচ্ছে আমরা যেটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে বৃহদন্ত। কিন্তু ক্ষুদ্রান্তের পরে বৃহদন্তে যাওয়ার আগে ক্ষুদ্রান্তের কিছু কাজ সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমেই ক্ষুদ্রান্তের হচ্ছে কাজ সম্পর্কে আমরা পড়ব পরিপাক। ক্ষুদ্রান্তে কিন্তু প্রোটিনের পরিপাক সম্পূর্ণরূপে হয়ে যায়, ফ্যাটের পরিপাকও সম্পূর্ণরূপে হয়ে যায়, এবং শর্করা জাতীয় খাদ্যের উপাদানের পরিপাকও কিন্তু সম্পূর্ণরূপে সম্পূর্ণ হয়। এবার দেখো কি কি উৎসেচক থাকে সেটা আমি বলে রাখি। ক্ষুদ্রান্তের মধ্যে উপস্থিত উৎসেচকগুলোর মধ্যে হচ্ছে, খাতায় অবশ্যই তোমরা লিখবে, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, এরপর থাকে হচ্ছে লাইপেজ, এছাড়াও বর্তমান থাকে কার্বক্সি পেপটাইডেজ, আরো বিভিন্ন রকমের উৎসেচক, যেগুলো হচ্ছে আমরা যখন গ্রন্থি পড়বো সেগুলো আমরা ডিটেলে পড়বো। তাহলে 1 নম্বর কাজ হলো ক্ষুদ্রান্তে শর্করা, প্রোটিন এবং ফ্যাট জাতীয় খাদ্যের সম্পূর্ণরূপে পরিপাক সম্পূর্ণ করা। 2 নম্বর কাজ কি, ক্ষুদ্রান্তের অন্তর্গাত্রে ভিলাই বর্তমান থাকায় ক্ষুদ্রান্ত কিন্তু হচ্ছে প্রধান জায়গা যেখানে আমরা হচ্ছে খাদ্যবস্তু থেকে প্রয়োজনীয় উপাদানগুলি শোষণ করে থাকি। 3 নম্বর কাজ কি, 3 নম্বর কাজ হচ্ছে ক্ষুদ্রান্ত থেকে হরমোন খরিত হয়। দুটো হরমোনের নাম তোমরা মনে রাখবে, একটার নাম সিক্রেটিন আর একটার নাম কোলেসিস্টোকাইনিন। দুটো হরমোন যেটা ক্ষুদ্রান্ত থেকে খরিত হয়, একটার নাম হচ্ছে সিক্রেটিন আর একটার নাম। আমি কিন্তু যা বলছি সমস্ত কিন্তু তোমরা খাতায় লিখবে, শুধুমাত্র কিন্তু বোর্ডের ভরসা করবে না যে বোর্ডে আমরা কি লিখছি। অনেক ইনফরমেশন কিন্তু আমি মুখে হচ্ছে তোমাদেরকে বলে দিচ্ছি, যেগুলো কিন্তু খাতায় তোমরা অবশ্যই লিখবে। তাহলে যেটা বলছিলাম, ক্ষুদ্রান্ত থেকে নিশ্চিত দুটি হরমোনের নাম, একটা হচ্ছে সিক্রেটিন আর একটা হচ্ছে কোলেসিস্টোকাইনিন। এরপর হচ্ছে আমরা চলে যাব বৃহদন্তের দিকে। দেখো বৃহদন্তের মধ্যেও কি কি অংশ পড়বে, বৃহদন্তের মধ্যেও 3টি অংশ পড়বে। একটা হচ্ছে, অনেক বইতে বৃহদন্তের 4টি অংশ লেখা থাকে, আমি 3টি অংশ করে পরে আর একটা অংশ তোমাদেরকে বলে দিচ্ছি। বৃহদন্তের মধ্যে প্রথমেই যে অংশটা পড়বে সেটাকে বলা হয় হচ্ছে সিকাম। এই সিকাম অংশেই কিন্তু একটা অংশ হচ্ছে আমাদের যুক্ত থাকে, যেটা আমাদের নিষ্ক্রিয় অঙ্গ রূপে কাজ করে, সেটা ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। এই অ্যাপেন্ডিক্সে যদি কোনো কারণে ইনফেকশন হয়, সেটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, ফুড ইনফেকশন হতে পারে, তখন কিন্তু প্রচন্ড রূপে হচ্ছে পেন হয়। আর এই অ্যাপেন্ডিক্সটা কোথায় বর্তমান থাকে, ঠিক আমাদের ডান দিকে কোমরের একটু ওপরে। মানে যদি কখনো কোনো কারণে কারোর ডান দিকে কোমরের একটু ওপরে পেন হয়, তাহলে সেটা কিন্তু অ্যাপেন্ডিক্সের থেকেও হতে পারে, সেজন্য ইউ শুড অলওয়েজ কনসাল্ট এ ডক্টর।
তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই সিকামের মধ্যে কি যুক্ত থাকে, সিকামের মধ্যে যুক্ত থাকে আমাদের একটি নিষ্ক্রিয় অঙ্গ, এটা কোনো কাজে লাগে না আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে। আগে যখন হচ্ছে আমরা শাকাহারী ছিলাম, শুধুমাত্র যখন হচ্ছে আমরা শাকাহারীর মধ্যে যখন আমরা কাঁচা শাকসবজি খেতাম, তখন এই অংশটি কিন্তু পরিপাকে সাহায্য করতো, কিন্তু পরবর্তীকালে যখন আমরা সেদ্ধ খাবার হচ্ছে খেতে শুরু করলাম, তো এটির হচ্ছে কোনো রকম আর পরিপাকে ভূমিকা নেই। তাহলে এইখানে যুক্ত থাকে অ্যাপেন্ডিক্স। এরপরে হচ্ছে আমরা দেখব কোলন। কোলনের মধ্যে তিনটে পার্ট, একটা হচ্ছে অ্যাসেন্ডিং কোলন মানে যেই পোরশনটা উপরের দিকে যাচ্ছে, একটা ট্রাভার্স কোলন মানে হচ্ছে যেটা হচ্ছে রাইট সাইড থেকে লেফট সাইডের দিকে আসছে, ডান দিক থেকে বাঁ দিকে আসছে, আর একটা হচ্ছে নিচের দিকে যেই অংশটা যাচ্ছে ডিসেন্ডিং কোলন। তাহলে একটা অ্যাসেন্ডিং কোলন মানে যেটা উপরের দিকে যাচ্ছে, একটা হচ্ছে ট্রাভার্স কোলন যেটা ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছে, আর একটা যেটা নিচের দিকে যাচ্ছে ডিসেন্ডিং কোলন, এটা নিচের দিকে নামছে। এবার এই ডিসেন্ডিং কোলনের পরেও আর একটা অংশ থাকে একদম কোলনের নিচের অংশ যেটা ইউ এর মতো হচ্ছে দেখতে হয়, সেটাকে বলা হয় সিগময়েড কোলন। এস এর মতো দেখতে হয় বলে এটাকে বলা হয় সিগময়েড কোলন। আর এরপরে হচ্ছে থাকে মলাশয়, যেখানে হচ্ছে মল সঞ্চিত থাকে অপাচ্য খাদ্যবস্তু, আর এরপরে থাকে হচ্ছে পায়ু নালী বা যেটাকে বলা হয় অ্যানাস, পায়ু ছিদ্র, তারপর হচ্ছে মলটাকে আমাদের শরীর থেকে দেহ থেকে নির্গত করে। তাহলে এই গেলে হচ্ছে বৃহদন্তের টোটাল 4টে পার্ট। সিকামের সঙ্গে যুক্ত থাকে অ্যাপেন্ডিক্স, কোলনের 4টি অংশ, উপরের দিকে অ্যাসেন্ডিং, তারপর ট্রাভার্স, তারপর ডিসেন্ডিং, সবশেষে সিগময়েড এবং তারপরে মলাশয় এবং পায়ু নালী। এবার বৃহদন্তের কাজ কি? বৃহদন্তের কাজ হচ্ছে বেসিক্যালি, ক্ষুদ্রান্তের কাজ হচ্ছে সমস্ত রকমের যে খাদ্যবস্তুগুলো সেগুলোকে হচ্ছে শোষণ করে নেওয়া, যে খাদ্যটা আমরা গ্রহণ করেছি। কিন্তু মনে রাখতে হবে বৃহদন্ত কিন্তু আমরা যে জলটা গ্রহণ করছি সেই জলের মেজরিটি পোরশন কিন্তু এই বৃহদন্তে শোষিত হয়। এবার যাদের ক্ষেত্রে লুজ মোশন হয়, তাদের ক্ষেত্রে লুজ মোশন বা হচ্ছে ডিসেন্ট্রি বা আমাশয়, তাদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে এই যে ইনফেকশনটা বৃহদন্তে হয়। বা কলেরার ক্ষেত্রেও, কলেরা যখন হয় হিউজ অ্যামাউন্ট অফ ওয়াটার মলের মাধ্যমে নির্গত হয়ে যায়, তার কারণ বৃহদন্তে কোনো কারণে ইনফেকশনের জন্য জলটা শোষিত হতে পারছে না। এটা একটা কাজ বৃহদন্তের। আর একটা কাজ কি না, বৃহদন্তে বর্তমান থাকে অনেক ব্যাকটেরিয়া এবং অণুজীব। এই ব্যাকটেরিয়া ও অণুজীবরা অপাচ্য খাদ্যবস্তুগুলোকে মলে রূপান্তরিত করে এবং সেগুলিকে সহজেই আমাদের দেহ থেকে বহিষ্কৃত করতে সাহায্য করে। তাহলে এই গেল বৃহদন্ত। তাহলে এতক্ষণ আমরা দেখলাম সম্পূর্ণ পৌষ্টিক নালী, যেটা শুরু হয়েছিল মুখবিবর, গ্রাসনালী, তারপর পাকস্থলীর গঠন দেখলাম, তারপর দেখলাম হচ্ছে ক্ষুদ্রান্তের বিভিন্ন অংশ তাদের কাজ, এবং তারপরে দেখলাম আমরা হচ্ছে বৃহদন্তের যে গঠন ও কাজ সম্পর্কে। এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। যে সমস্ত গ্রন্থিরা আমাদের এই পরিপাকে সাহায্য করে থাকে তাদের হচ্ছে পরিচয়। প্রথমেই যেই পৌষ্টিক গ্রন্থিটার কথা হচ্ছে আমরা পড়ব সেটা হচ্ছে লালাগ্রন্থি। আমাদের যেই গ্রন্থিটা মুখবিবরে বর্তমান থাকে, আমাদের টোটাল 3 জোড়া লালাগ্রন্থি বর্তমান আছে। তাহলে কি কি আমরা দেখে নিই। তাহলে প্রথমেই আমরা যেই পরিপাক গ্রন্থি, এখন আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে পরিপাক গ্রন্থি। এই পরিপাক গ্রন্থির মধ্যে প্রথমে আমরা পড়ছি লালাগ্রন্থি। এই লালাগ্রন্থি আমাদের 3 জোড়া বর্তমান থাকে। প্রথমেই যেটা সেটা প্যারোটিড। এই প্যারোটিড মনে রাখবে সবচেয়ে বড় লালাগ্রন্থি, যেটা আমাদের কানের ঠিক নিচে বর্তমান থাকে। আর এই প্যারোটিড গ্রন্থিতেই যদি কোনো কারণে ইনফেকশন হয় ব্যাকটেরিয়াল, তাহলে যে রোগটা হয় তাকে বলা হয় মামস। এইখানটা হচ্ছে প্রচন্ড ফুলে যায়, ফলে হচ্ছে আমরা খাবার চিবোতে পারি না, হাঁ করতে পারি না, অসহ্য যন্ত্রণা হয়। প্যারোটিডের পরে যেই গ্রন্থিটার কথা আমরা জানবো সেটা হচ্ছে সাবম্যান্ডিবুলার। সাবম্যান্ডিবুলার
প্রত্যেকটার কিন্তু দুটো করে, এইদিকে এইদিকে। সাবম্যান্ডিবুলার কোথায় থাকে? আমাদের চোয়ালের নিচের দিকে, এরকম জায়গায় থাকে হচ্ছে সাবম্যান্ডিবুলার। আর সবশেষে হচ্ছে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সাবলিঙ্গুয়াল। সাবলিঙ্গুয়াল, এই টোটাল হচ্ছে আমাদের 3 জোড়া লালাগ্রন্থি বর্তমান থাকে। এই 3 জোড়া লালাগ্রন্থির কাজ কি? এই 3 জোড়া লালাগ্রন্থির কাজ হচ্ছে লালারস ক্ষরণ করা। এই লালারসের তাহলে কাজ কি হবে? প্রথমে লালারসের কাজ হবে ম্যাস্টিকেশন অফ দ্য ফুড। ম্যাস্টিকেশন মানে হচ্ছে আমাদের যে খাদ্যটা গ্রহণ করছি সেটিকে সম্পূর্ণরূপে চর্বণের মাধ্যমে মানে চিবিয়ে সেটাকে হচ্ছে কি লিকুইড তরলে পরিণত করা। তারপর কি এই লালারসের মধ্যে মনে রাখবে একটা হচ্ছে অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট থাকে, তার নাম লাইসোজাইম। এই লাইসোজাইম উৎসেচকটি প্রথমে যে সমস্ত খাদ্যবস্তুর মধ্যে কিছু হচ্ছে অণুজীবকে মারতে কিন্তু এরা সমর্থ হয়। তারপর লালারসের মধ্যে উৎসেচক থাকে টায়ালিন, মনে রাখবে। এটা কাকে হচ্ছে পরিপাক করে? শর্করা। শর্করা জাতীয় খাদ্যকে কিছুটা কিছুটা পরিপাক করে, সম্পূর্ণরূপে পরিপাক করতে পারে না। তাহলে এখানে লালারসের কাজ কি? 3টে কাজ আমরা পড়লাম। প্রথমেরটা পড়লাম ম্যাস্টিকেশন অফ ফুড, মানে খাদ্য বস্তুর যে চর্বণের মাধ্যমে সম্পূর্ণরূপে তরলে পরিণত হওয়া। আমি লিখে দিচ্ছি তোমাদের জন্য, ম্যাস্টিকেশন অফ ফুড। তারপর দেখলাম লালারসে উপস্থিত লাইসোজাইম অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট হিসেবে কাজ করছে। তারপর হচ্ছে টায়ালিন উৎসেচক, যেটা লালারসের মধ্যে বর্তমান থেকে শর্করা জাতীয় খাদ্য উপাদানকে আংশিক ভাবে পরিপাকে সাহায্য করে। এছাড়া লালারস হচ্ছে আমাদের কি করে? কথা বলতে সাহায্য করে। যদি লালারস না থাকতো আমাদের মুখ হচ্ছে প্রচন্ড পরিমাণে শুকিয়ে যেত এবং আমরা কথা বলতে পারতাম না। এছাড়াও মুখবিবরে লালারস ক্ষরণের মাধ্যমে জলের যে সাম্যতা সেটাও কিন্তু লালারস আমাদের কি করে? সাহায্য করে, মেনটেন করে, মানে জলের সাম্যতা বজায় রাখে আমাদের শরীরে। এরপর হচ্ছে আমরা যেই গ্রন্থিটার কথা পড়বো সেটা হচ্ছে যকৃৎ। মনে রাখবে, যকৃৎ হচ্ছে আমাদের দেহে উপস্থিত সবচেয়ে বড় গ্রন্থি। সবচেয়ে বড় পরিপাক গ্রন্থির নাম হচ্ছে যকৃৎ। পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা হচ্ছে দেয়। তাহলে আমরা এখন পড়ছি যকৃৎ। এটা হচ্ছে লার্জেস্ট, সবচেয়ে বড় গ্রন্থি, লার্জেস্ট গ্ল্যান্ড। এই যকৃৎ থেকে যেটা খরিত হয় সেটা হচ্ছে কি না পিত্ত। যকৃৎ থেকে খরিত উপাদানের নাম হচ্ছে পিত্ত। এবার মনে রাখবে, এই যকৃতের যদি হচ্ছে তোমরা গঠন হচ্ছে লক্ষ্য করে থাকো, তাহলে যকৃতের দুটো খণ্ড থাকে, একটা হচ্ছে ডান দিকের খণ্ড আর একটাকে বলা হয় হচ্ছে বাঁ দিকের খণ্ড। এই ডান দিকে ও বাঁ দিক খণ্ড থেকে যেটি উৎপন্ন হয় সেটি হচ্ছে কি না, সেটি হচ্ছে যকৃৎ নালী, বা বলা হয় এটা হচ্ছে পিত্ত নালী। সেটি হচ্ছে কার সঙ্গে সংযুক্ত হয়? পিত্তাশয়ের সঙ্গে। আমি ছবিটা আঁকলে তোমরা অবশ্যই ছবিটা হচ্ছে বুঝতে পারবে। এটা হচ্ছে দেখো যকৃৎ, আর এখানে থাকে হচ্ছে পিত্তাশয়, আর এখানে থাকে হচ্ছে ক্ষুদ্রান্ত। এবার যকৃৎ থেকে দুটো নালী উৎপন্ন হয়, যেই দুটো নালী হচ্ছে কাকে হচ্ছে বহন করে নিয়ে আসছে? পিত্তকে। সেই পিত্তটা হচ্ছে এটা পিত্তাশয়। পিত্তাশয়ের ইংলিশ ওয়ার্ড হচ্ছে গল ব্লাডার। এই গল ব্লাডারে অনেক সময় কি হয়? স্টোন হয়। গল ব্লাডারে অনেক সময় পাথর হয়। কেন না, এই গল ব্লাডারে যে পিত্তটি সঞ্চিত থাকে সেই পিত্তটি কাজ হচ্ছে গল ব্লাডারে ঘনীভূত করে, মানে পিত্তটি থেকে জল শোষণ করে নেওয়া। এবার যদি পিত্তটি বেশি পরিমাণে জল শোষিত হয়ে যায় পিত্তটি থেকে, তাহলে এই পিত্তের মধ্যে উপস্থিত যে কোলেস্টেরল সেটি কিসে পরিণত হয় না পাথর সৃষ্টি করে। এবার এই গল ব্লাডার থেকে একটি নালী উৎপন্ন হবে। সেই নালীটি কোথায় হচ্ছে সংযুক্ত হবে? নালীটি সংযুক্ত হবে ক্ষুদ্রান্তের সঙ্গে। এটা ডুওডিনাম আর এটা লিভার। দেখো, পাকস্থলী থেকে যেই দুটো নালী উৎপন্ন হচ্ছে তাকে বলা হয় হচ্ছে, বলতে পারো, সাধারণ যকৃৎ নালী। যকৃৎ নালী। তারপর হচ্ছে পিত্তাশয় থেকে যে নালীটা উৎপন্ন হচ্ছে তাকে বলা হয় সিস্টিক নালী। আর এই দুটো মিলিত হওয়ার পর এটাকে বলা হয় সাধারণ পিত্তনালী। সেই সাধারণ পিত্তনালীটা একটা ছিদ্রের মাধ্যমে
ক্ষুদ্রান্তে উন্মুক্ত হচ্ছে, এই ছিদ্রটাকে বলা হয় অ্যাম্পুলা, মনে রাখবে। তাহলে দেখো এখানে আমরা বললাম কি করে পিত্ত পিত্ত কোথা থেকে নির্গত হয়, যকৃৎ থেকে নির্গত হয়ে কোথায় সঞ্চিত থাকে, গল ব্লাডারে সঞ্চিত থাকে, পিত্তাশয়ে সঞ্চিত থাকে। কেন সঞ্চিত থাকে? তার কারণ পিত্তের উৎপাদনটা একটা কন্টিনিউয়াস প্রসেস, কিন্তু আমরা তো সবসময় খাচ্ছি না। তাহলে আমরা যখন খাচ্ছি তখন পিত্তটা হচ্ছে ক্ষুদ্রান্তের মধ্যে নির্গত হতে হবে। তাহলে যখন খাচ্ছি না সেই সময় পিত্তটাকে কোথাও সঞ্চিত করে রাখতে হবে। কোথায় সঞ্চিত হয়ে থাকবে? সঞ্চিত হয়ে থাকবে পিত্তাশয়ের মধ্যে। এবং এই সঞ্চিত হওয়ার সময় ওই পিত্ত থেকে জলটা শোষিত হয় এবং পিত্তটা ঘনীভূত হয়। পরীক্ষায় দেয় দুটি পিত্ত লবণের নাম বলো, অবশ্যই খাতায় লিখবে। সোডিয়াম টোরোকোলেট আর একটা সোডিয়াম গ্লাইকোলেট। সোডিয়াম টোরোকোলেট আর একটা সোডিয়াম গ্লাইকোলেট, দুটো পিত্ত লবণের নাম। যদি বলে দুটো পিত্ত রঞ্জকের নাম কি, একটা হবে বিলিরুবিন আর একটা হবে বিলিভারডিন। পিত্তের রং হয় ঈষৎ সবুজ, মানে একটু হচ্ছে গ্রিনিশ কালারের মতো হচ্ছে পিত্ত হয়। এবার আরেকটা হচ্ছে এই পিত্তের কাজ কি, পিত্তের কাজ হচ্ছে ফ্যাটের পরিপাক করা, ফ্যাটের পরিপাক। আর পরীক্ষায় কোশ্চেনটা দেয় ছিদ্রটার নাম বলো, যেই ছিদ্রটার সাহায্যে এই যে সাধারণ পিত্ত নালী যেটি ক্ষুদ্রান্তের সঙ্গে সংযুক্ত থাকে সেই ছিদ্রটির নাম অ্যাম্পুলা। এবার পিত্তের যকৃতের একটা কাজ কি, যকৃতের মধ্যে উপস্থিত কুফার কোষ, পরীক্ষায় দেয় যকৃতের মধ্যে উপস্থিত কুফার কোষ। কুফার কোষ, এই কুফার কোষটি ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে কি করে না বিভিন্ন রকমের যে মাইক্রো অর্গানিজম অণুজীব তাদেরকে ধ্বংসপ্রাপ্ত করে। তাহলে এটাও ভালো হচ্ছে যকৃতের একটা উল্লেখযোগ্য কাজ। এছাড়াও হচ্ছে কি যকৃতকে হচ্ছে বলা হয় বায়োকেমিক্যাল ফ্যাক্টরি অফ আওয়ার বডি, কারণ যকৃতের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে যে বায়োকেমিক্যাল রিয়াকশনস গুলো, বায়োকেমিক্যাল যে বিক্রিয়াগুলো সেগুলো সংঘটিত হয়। তাহলে এই গেল যকৃত এবং পিত্তাশয় সম্পর্কে সম্পূর্ণ ধারণা। এবার দেখবো হচ্ছে আমরা কি না, এবার দেখবো অগ্নাশয়। মনে রাখবে অগ্নাশয় থেকে যে নালীটা আসছে সেই নালীটাও কিন্তু এই যে সাধারণ পিত্তনালী এর সঙ্গে সংযুক্ত হয়। মনে করো এই নালীটা আসছে কোথা থেকে, এই নালীটা মনে করো আসছে এখানে অগ্নাশয় থেকে, অগ্নাশয় থেকে। তাহলে দেখো একটাই মাত্র ছিদ্র, যেই ছিদ্রটা দিয়ে হচ্ছে যকৃৎ থেকে নির্গত হওয়া পিত্ত ক্ষুদ্রান্তের মধ্যে প্রবেশ করে, আবার ওই ছিদ্রটা দিয়েই কিন্তু অগ্নাশয় থেকে নির্গত হওয়া যে রস, অগ্নাশয় রস, সেটি হচ্ছে ক্ষুদ্রান্তের মধ্যে উন্মুক্ত হয়। অগ্নাশয়কে বলা হয় মিশ্রগ্রন্থি। পরীক্ষায় কোশ্চেন দেয় যে অগ্নাশয়কে কেন মিশ্রগ্রন্থি বলা হয়, তার কারণ অগ্নাশয় থেকে যেমন অগ্নাশয় রসের মধ্যে উপস্থিত উৎসেচক নির্গত হয়, একই রকম ভাবে অগ্নাশয় থেকে দুটি হরমোন খরিত হয়, একটার নাম ইনসুলিন আর একটার নাম গ্লুকাগন। এই ইনসুলিন কি করে রক্তে গ্লুকোজের পরিমাণ হ্রাস করে আর গ্লুকাগন কি করে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে। এবার মনে রাখবে যে সমস্ত গ্রন্থি থেকে উৎসেচক ও হরমোন দুটো একসঙ্গে খরিত হবে সেই সমস্ত গ্রন্থিকে বলা হয় মিশ্র গ্রন্থি। এবার যেহেতু অগ্নাশয় থেকে উৎসেচক কি কি, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, ঠিক আছে, এই সমস্ত উৎসেচকগুলি খরিত হচ্ছে অগ্নাশয় রসের মাধ্যমে এবং তার সাথে হরমোনও খরিত হচ্ছে, সেই জন্য কি বলা হবে অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি। এবার হচ্ছে অগ্নাশয়ের পরে হচ্ছে আমরা দেখব কি না, অগ্নাশয়ের পরে হচ্ছে আমাদের লাস্ট যেটা বাকি আছে আন্তরিক গ্রন্থি। আন্তরিক গ্রন্থি কি না, ক্ষুদ্রান্তের গায়ে, ক্ষুদ্রান্তের অন্তর্গাত্রে কিছু হচ্ছে গ্রন্থি বর্তমান থাকে যেগুলি ক্ষুদ্রান্তের মধ্যে রস ক্ষরণ করে। এর মধ্যে দুটি হচ্ছে কোষের নাম মনে রাখবে, একটা গবলেট কোষ আর একটা ব্রুনার্সের গ্রন্থি। অবশ্যই তোমরা খাতায় এগুলো কিন্তু লিখবে। তাহলে আমরা এখন যেটা করছি, আগে হচ্ছে অগ্নাশয়টা লিখে নিই, তাহলে হচ্ছে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা প্রথমে বললাম অগ্নাশয়, অগ্নাশয়কে বলা হয় মিশ্র গ্রন্থি, কারণ এখান থেকে হরমোন আর উৎসেচক দুটোই খরিত হয়। হরমোনের মধ্যে আমরা দেখলাম ইনসুলিন আর গ্লুকাগন, আর উৎসেচকের মধ্যে ট্রিপসিন, কাইমোট্রিপসিন,
ঠিক আছে, এই দুটোই হচ্ছে প্রোটিন ভঙ্গকারী উৎসেচক, এগুলি খরিত হয়। এবার এই অগ্নাশয় থেকে যে নালীটা আমি একটু আগে এঁকেছিলাম, যে নালীটা হচ্ছে কার সঙ্গে যুক্ত হচ্ছিল, সাধারণ পিত্ত নালীর সঙ্গে যুক্ত হচ্ছিল, সেই নালীটার নাম মনে রাখবে তোমরা। সেই নালীটির নাম হলো উইরসাং নালী। উইরসাং নালী। এটি কি না, এটি অগ্নাশয় থেকে উৎপন্ন হয়ে সাধারণ যে পিত্তনালী, যেটা হচ্ছে কোথা থেকে উৎপন্ন হচ্ছে না, পিত্তশয় থেকে উৎপন্ন হওয়ার পর যেটি কার সঙ্গে যুক্ত হচ্ছে, যকৃৎ থেকে উৎপন্ন নালীর সঙ্গে যুক্ত হচ্ছে, সেই অগ্নাশয় থেকে উৎপন্ন নালীটির নাম মনে রাখবে উইরসাং নালী। এবার সবশেষে বাকি রইল আন্তরিক গ্রন্থি। আন্তরিক গ্রন্থির মধ্যে দুটো কোষের নাম তোমাদেরকে মনে রাখতে বললাম, একটা ব্রুনার্সের গ্রন্থি আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে গবলেট কোষ। পাকস্থলীর পাচক রসের মধ্যে আরেকটা জিনিস তোমরা মনে রাখবে, বাইকার্বনেট, বা হচ্ছে এটি কি না, এটি হচ্ছে ক্ষারীয় প্রকৃতি। মনে রাখবে ক্ষুদ্রান্তের মধ্যে যত রকমের রস খরিত হয় সব ক্ষারীয় প্রকৃতির। কেন না, পাকস্থলী থেকে যেই খাবারটা ক্ষুদ্রান্তের মধ্যে প্রবেশ করছে সেটি প্রচন্ড আম্লিক, সেটিকে নিষ্ক্রিয় করার জন্য, পাচক রসকে সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় করার জন্য অগ্নাশয় থেকে যেটা খরিত হবে সেটাও ক্ষারীয় প্রকৃতির, আন্তরিক রস সেটাও ক্ষারীয় প্রকৃতির, আর লিভার থেকে যেটা হচ্ছে পিত্ত নির্গত হচ্ছে সেটাও ক্ষারীয় প্রকৃতির। তাহলে ভেবে দেখো যে ক্ষুদ্রান্ত তিনটি জায়গা থেকে ক্ষরণ পাচ্ছে। একটা ক্ষুদ্রান্ত নিজেই যেটা খরিত করছে আন্তরিক রস, তার মধ্যেও বাইকার্বনেট বর্তমান থাকছে, পিত্তরস তার মধ্যেও বাইকার্বনেট থাকছে, এবং অগ্নাশয় রস তার মধ্যেও কিন্তু বাইকার্বনেট থাকছে। এই তিনটি গ্রন্থির সহায়তায় কি হয়, ক্ষুদ্রান্তের মধ্যে পাকস্থলী থেকে আগত যে খাদ্যটি সেটি সম্পূর্ণরূপে প্রশমিত হয় এবং খাদ্যবস্তুর পরিপাকটি সম্পূর্ণ হয়। তাহলে আন্তরিক গ্রন্থি থেকে তোমরা মনে রাখছো দুটি হচ্ছে কোষের নাম। আন্তরিক গ্রন্থি থেকে মনে রাখছো একটা কোষের নাম গবলেট কোষ, এটা মিউকাস ক্ষরণ করে। আর একটা মনে রাখছো ব্রুনার্সের গ্রন্থি। ঠিক আছে, তাহলে এই গেল সম্পূর্ণরূপে পাক যে সমস্ত গ্রন্থিগুলো বর্তমান আছে তাদের হচ্ছে ধারণা এবং তাদের হচ্ছে কাজ। তাহলে এই ভিডিওটির মাধ্যমে আমরা কিন্তু সম্পূর্ণরূপে জানতে পারলাম আমাদের পৌষ্টিক গ্রন্থির বিভিন্ন অংশ এবং সেই সমস্ত অঙ্গের সঙ্গে জড়িত যে সমস্ত গ্রন্থিগুলি আছে তাদের হচ্ছে খরিত উপাদানের নাম এবং তাদের হচ্ছে একটা বেসিক যে কাজ তারা করে থাকে তার একটি সম্পূর্ণ ধারণা। আশা করি ভিডিওটির মাধ্যমে তোমরা সম্পূর্ণ টপিকটি বুঝতে পেরেছো। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর ডান দিকে যে বেল আইকনটি আছে সেটা অবশ্যই প্রেস করো, তাহলে আরো নতুন এরকম ভিডিও সম্পর্কে তোমরা সহজেই জানতে পারবে।